রোদ মরে আসা শীতের বিকেল। ভেতরের বারান্দায় একখানা পত্রিকা হাতে নিয়ে বেতের চেয়ারে বসেছিল ময়না। একবার ভেবেছিল আজ শুক্রবার ছুটির দিন, একটু বাইরে যাবে, কিন্তু আলসেমি করে আর যাওয়া হলো না। ও একা বেশিক্ষণ চুপ করে বসে থাকতে পারে না, কষ্ট হয়। ওর অতীত ও বর্তমান দুদিক থেকে ওকে ক্ষতবিক্ষত করে। অনেকেরই পীড়াদায়ক যন্ত্রণাবিদ্ধ অতীত থাকে, এক সময় মানুষ তার থেকে মুক্তিও পায়, কিন্তু ময়নার ভাগ্যে সবই ব্যতিক্রম। এই জায়গাটা ওর ভালো লাগে। এই বিশাল ঢাকা শহরের ইট কাঠ লোহা লক্করের জঠরে নিঃশ্বাস ফেলবার মতো এই মৃদুমন্দ নির্মল হাওয়া তো বেহেশতে সৌভাগ্য। অনেক চেষ্টা করে বাস স্টপ থেকে সিকি মাইল দূরে এই ঘরটুকু সে পেয়েছে। সারাদিনের কর্মক্লান্তির পর এ ওর শান্তির স্বর্গ। সবচেয়ে বড় মুশকিল ছিল স্বামীহীনা কোনো মেয়েকে এদেশের অতিমাত্রায় সৎ ও ধর্মভীরু বাড়িওয়ালারা বাসা ভাড়া দিতে চান না। অনেক হয়রানি সইতে হয়েছে ময়নাকে। কিছুদিন হোস্টেলে ছিল, কিন্তু সুপার ম্যাডামের কৌতূহল তাকে টিকতে দিল না, অর্থাৎ তার নিজেরই সহ্যের সীমার বাইরে চলে গেল। প্রায় 6 মাস চেষ্টা করে হঠাৎ তার সহকর্মী আসিফের দৌলতে এই জায়গাটুকু সে পেয়েছে। আসিফের চাচার বাড়ি এটা, তেতলা বড় বাড়ি। ওপরে 2টো তালা ভাড়া দিয়েছেন, পাচ্ছেন 12,000 টাকা, আর এক তলায় তারা দুজন অর্থাৎ স্বামী স্ত্রী থাকেন। সেখানেই আসিফের চাচি তাকে দেখে কথা বলে তারপর রাজি হয়েছেন। ওর 2 ছেলে, একজন থাকে নিউ ইয়র্কে আর একজন ফিনল্যান্ডে। 3 থেকে 4 বছর বাদে সপ্তাহ 2-এর জন্য আসে। সুতরাং নিচে যেমন খালি ঘর থাকাও নিরাপদ নয়, তেমনি কথা বলার একটা মানুষ থাকলেও ভালো লাগে। তাই উভয় পক্ষই এই ব্যবস্থায় খুশি হলো। ময়না 8:30টার ভেতরে বেরিয়ে যায়, ফিরতে ফিরতে 7টা 7:30 হয়ে যায়। ছুটির দিনেও সে খুব একটা বাইরে যায় না। আজ ভেবেছিল যাবে, কিন্তু হয়ে উঠল না। হঠাৎ ডোরবেলটা বাজল। চাচি যেন কার সঙ্গে কথা বলে বসতে বললেন। একটু পরেই পর্দা তুলে বললেন, ময়না, তোর সঙ্গে কে যেন এক মহিলা দেখা করতে এসেছেন। আলসেমি ভেঙে বসবার ঘরে ঢুকেই ময়না অবাক। আপা, আপনি কি করে বাড়ি চিনলেন? তার মানে সারা দুনিয়া চষে বেড়াচ্ছে আর এত বড় বাড়িটা? না না, তা বলছি না। ঠিকানা পেলেন কোথায়? কেন, তুমি তো একদিন দিয়েছিলে, মনে নেই? চলুন আমরা ভিতরে গিয়ে বসি। চাচি কুণ্ঠিতভাবে বললেন, না না, তোমরা এখানেই বসো, আমি চা পাঠিয়ে দিচ্ছি। আগন্তুক এগিয়ে এসে চাচির হাত ধরে বললেন, কিছু লাগবে না চাচি আম্মা, আমি এক জায়গা থেকে দাওয়াত খেয়ে আসছি। যদি কিছুক্ষণ থাকি আর চা খাই, তবে আপনার কাছ থেকে চেয়েই খাবো। মনে থাকে যেন মা, কাকে আর চা খাওয়াবো। তবুও তো এই মেয়েটা আছে, তাই সারাদিনে 2-1 বার মুখ খুলতে পারি। মহিলা অন্য দরজা দিয়ে ভেতরে গেলেন আর ওরাও বারান্দায় এলো। বাহ, সুন্দর তো জায়গাটা। তোমার পছন্দ আছে ময়না? পছন্দ না, এটা আমার পরম সৌভাগ্য আপা। যেমন আপনার মতো বোন পেয়েছিলাম, জানি না কি সুকীর্তির ফলে, আর এই চাচা চাচিও আল্লাহর রহমত। বেতের চেয়ারটা আপাকে দিয়ে ময়না এক মোড়া নিয়ে আপার কাছে কোল ঘেঁষে বসলো। হাত দুখানা আপার কোলের উপর তুলে দিয়ে মাথাটা নামিয়ে আনলো সেই হাতের উপর। আপা আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর বললেন, ময়না, আমি তোমার কাছে এলাম গল্প করতে, আর তুমি বসলে কাঁদতে। এমন করলে আমি চলে যাব। এক ঝাঁকুনি দিয়ে মাথাটা তুলে ময়না বলল, না না আপা, আর কাঁদবো না। বিশ্বাস করুন, আমি আর কারোর সামনে চোখের পানি ফেলি না। বুঝেছি, সেই প্রথম থেকেই আপাকে পেয়েছো কান্নার খুঁটি হিসেবে। মনে আছে একদিন পাশের হোস্টেল থেকে তুমি আমাদের সমিতির অফিসে এসেছিলে ফোন করতে? আমাকে দেখতে পেয়ে দ্রুত সরে যাচ্ছিলে। আমি তোমাকে ডাকলাম ময়না। তুমি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলেছিলে, আমার নাম আপনি জানলেন কি করে? ময়না অবাক হয়েছিল আমি ওর পরিচয় জানি দেখে। বলেছিলাম, জেরিনা, মিসেস জেরিনা আলিম তোমার সব কথা আমাকে বলেছেন। ময়না দীর্ঘশ্বাস চেপে বলল, জেরিনা আপা তো নেই, আমি জানি। ও আমার ছোট বোনের চেয়েও বেশি ছিল। অত বড় লোকের একমাত্র মেয়ে অমানুষ স্বামীর হাতে কি অত্যাচারী না সয়ে গেল। থাক, ওর কথা আরেকদিন শোনো। তোমার কথা বলো, তোমার সময় আছে তো? সেদিন থেকে তো আমরা বন্ধু হয়ে গেলাম, তাই না পা? তাই একদিন আপনার ঘরে বসে বলেছিলাম, আপা আমি একজন বীরাঙ্গনা, কিন্তু আপনাদের দেওয়া পরিচয় অঙ্গের ভূষণ হয়েই রইলাম। তাকে না পারলাম পড়তে, না পারলাম ফেলতে। লোকচক্ষে হয়ে গেলাম বারাঙ্গনা। সত্যি মানুষ তাই ভাবে। দুর্দিনে কেউ পাশে এসে দাঁড়ালো না, কিন্তু ধিক্কার দেবার বেলায় দিব্যি সামনে এসে দাঁড়িয়েছে। আপা আমি বেশ দূরের নই, আপনাদের একেবারে কাছের মানুষ।
প্রতিবেশী বলতে পারেন। আমি নারায়ণগঞ্জের চাষারার মেয়ে, ও পাড়ার দর্শী মেয়ে বলে সবাই আমাকে চিনত। আমি মর্গান স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে আইএতে ভর্তি হলাম। আমাদের প্রিন্সিপাল ছিলেন নারায়ণগঞ্জ কলেজের প্রিন্সিপাল যোগেন্দ্রবাবু, বাংলা পড়াতেন। এই ভিকারুন্নেসার প্রিন্সিপাল হামিদা আলী, এরা সবাই আমাকে চিনতেন। আমি লেখাপড়ায় খুব একটা ভালো ছিলাম না, কিন্তু ওদের স্নেহ আর আদর অনেক পেয়েছি। রাজনীতি করতাম, ছাত্রলীগের সদস্য ছিলাম, কলেজের ওই দল গঠনও তার কাজ করতাম। কতদিন সভা করতে সরোয়ার সাহেবদের বাড়িতে গিয়েছিলাম। এভাবেই দিন যাচ্ছিল। খেলাধুলায় আমার ছিল প্রচুর আগ্রহ, এজন্য ছেলেদের সঙ্গে যোগাযোগ ছিল একটু বেশি, আর সে কারণে অনেকে আমাকে খুব ভালো মেয়ে বলে মনে করতো না। অবশ্য তখন সমাজটা এরকমই ছিল। 69-70 চলে গেল উত্তাল গণ আন্দোলনের স্রোতে। আইএ পাশ করলাম দ্বিতীয় বিভাগে। বাবা খুব অসন্তুষ্ট ছিলেন। বাবা ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক। কোনো মতে মধ্যবিত্তে সংসার চলছিল। বড় ভাই বিএ পাশ করে ঢাকেশ্বরী কটন মিলে একটা মোটামুটি ভদ্রস্থ চাকুরি পেল। পরিবার হাফ ছেড়ে বাঁচল। তবুও আব্বা আম্মা ভেবেছিলেন আমি বিয়েটা ভালোভাবে পাশ করলে, স্কুলে একটা চাকুরি পেলে হয়তো আমার বিয়ের জন্য তিনি সাহস করে এগুতে পারবেন। আমরা 2 ভাই বোন। ছোট ভাই ম্যাট্রিক দেবে, বোন ক্লাস 8-এ। মা সেলাই করে কিছু উপার্জন করতেন। মোটামুটিভাবে দারিদ্র ঠিক ছিল না, অবশ্য তাই বলে বিলাসী সচ্ছলতাও ছিল না। ধুমসে মিটিং মিছিল করে বেড়াচ্ছিলাম। শুরু হলো বঙ্গবন্ধুর আহ্বানে অসহযোগ আন্দোলন। একেবারে ছাড়া গরু হয়ে গেলাম। মাথায় যত দুষ্টবুদ্ধি, শত্রুপক্ষ অর্থাৎ মুসলিম লীগের লোকদের পেছনে লাগবার ফন্দি ফিকির করা, এভাবে হালকা উচ্ছ্বাস আর আনন্দে সময় কেটে যাচ্ছিল। রাজনৈতিক পরিণামের গুরুত্বটা ঠিক অনুধাবন করতে পারিনি। নির্বাচনের পর নিশ্চিন্ত হয়ে বসেছিলাম, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হবেন, আওয়ামী লীগ সরকার গঠন করবে, আমরাও যা হয় একটা গতি হয়ে যাব। অন্তত হারুন ভাই এমএ পাশ করেছে ইকোনমিক্সে, ও একটা ভালো মতো চাকুরি পেলে না হয় ওর গলাতেই ঝুলে পড়ব, এমনই একটা মোটামুটি হিসাব করে রেখেছিলাম। কিন্তু ভেবেছিলাম কি আর হলো কি, ঢাকার 25শে মার্চের জুলুম আর অত্যাচার থেকে নারায়ণগঞ্জ দূরে রইল না। এখানেও অত্যাচার প্রচণ্ড আঘাত করলো। বাড়িঘর ছেড়ে সবাই পালালো, আমরাও বাড়ি ছেড়ে গ্রামে গেলাম। কিন্তু মাসখানেক পর বুঝলাম যে আগুন থেকে উত্তপ্ত কড়াইয়ে পড়েছি। এখানে মিলিটারি নেই, কিন্তু তাদের দেশীয় দোসররা সব রকম অপকর্মই করে চলল। বাড়িঘর জমি জমা দখল করবার জন্য মিথ্যা নালিশ জানিয়ে থানা থেকে পুলিশ এনে পুরুষদের ধরিয়ে নিয়ে গেল, মেয়েদের প্রকাশ্যে লাঞ্ছিত করলো এবং সন্ধ্যার অন্ধকারে মুখ বেঁধে নিয়ে দিয়ে গেল সামরিক ঘাঁটিতে। এভাবে এই ময়নাও একদিন জালে ধরা পড়ল। বড় ভাই ও ছোট ভাই দুজনেই পালিয়েছে, সম্ভবত ভারতেই চলে গেছে। বাবাকে থানায় নিয়ে খুব মারধর করলো। খবর পেয়ে ছুটে গেলাম আমি ও মা। বাবাকে ছেড়ে দিল, জামিন রাখলো আমাকে। পাকিস্তানিদের অত্যাচারের দরজায় যখন আমি উৎসর্গিত হলাম, তখন আর অনাঘ্রাতা পুষ্প নই, রাজাকারের উচ্ছিষ্ট হয়ে গেছি। আমাকে গ্রামে রাখলো না, নিয়ে এলো নারায়ণগঞ্জে। খুব আশা ছিল নারায়ণগঞ্জ গেলে পালাতে পারবো, ওখানকার ফাঁক ফোকরও আমার চেনা। কিন্তু না, যে নারায়ণগঞ্জ আমি এলাম তা প্রায় জনমানব শূন্য বিরানপুরি। মিলিটারি জিপ ছাড়া অন্য কোনো গাড়ির আওয়াজ নেই। কদাচিৎ রিকশার টুংটাং শোনা যায়। আসলে যে জায়গাটায় আমাকে নিয়ে এলো, আমি 7 দিন চেষ্টা করেও এলাকাটা চিনতে পারলাম না। তারপর একদিন সন্ধ্যায় আমাদের জিপে তুলল। এই প্রথমবার আমরা 6 জন ছিলাম ওখানে। আমাদের চোখ বেঁধে দিল, বুঝলাম না কোন পথে চলেছি। তবে রাস্তার অবস্থায় মনে হলো ঢাকামুখী যাচ্ছি না, চলেছি অন্যত্র। ভোর রাতে এক জায়গায় থামলাম। আমাদের নামিয়ে দেওয়া হলো। চোখের বাঁধন খুলে দিয়ে ধাক্কা দিয়ে একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। চোখ রোগড়ে দেখলাম ঘরটা বেশ বড়, আকারে লম্বা, মনে হলো কোনো স্কুল। লাইন করে বেঞ্চ সাজিয়ে কম্বল পেতে বিছানায় শুয়ে আছে আরও কিছু মেয়ে, যারা আগে এসে সিংহাসন দখল করেছে। একজনের কাছে গিয়ে ফিসফিস করে জানতে চাইলাম এটা কোন জায়গা। মেয়েটি খেকিয়ে উঠে বলল, চুপ থাক, গলার আওয়াজ শুনলে মেরে ফেলবে। ভয়ে কাঠ হয়ে গেলাম, মনে হলো ভোর হয়ে আসছে। ঘরের জানালা সব পেরেক ঠুকে কাঠ লাগিয়ে বন্ধ করা, তাই আলো অন্ধকার ঠিক বুঝতে পারলাম না। দরজাটা খোলা ছিল, এতক্ষণে আলো ঢুকলো। জানালার ফাঁক ফোকর দিয়েও আলো দেখা দিল। খুব গরম লাগছিল। এর ভেতর মেয়েগুলো কেমন করে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল তাই ভাবছিলাম।
পরে নিজেও অমন থেকেছি। মার খাওয়া কুকুর যেমন ঘরে দরজায় মরার মতো পড়ে থাকে, আবার মার খাবার জন্য এরাও তাই। সারা রাত ওদের দেহ মনের ওপর যে অত্যাচার চলেছে তাতে সোজা হয়ে বসবার ক্ষমতা আর থাকে না। সবগুলোরও প্রায় গায়ে জ্বর, তাই কম্বল অত্যাবশ্যকীয়। আমার পরের অভিজ্ঞতা আমাকে এসব ব্যাখ্যা দিয়েছে। কিছুক্ষণ পর তাগড়া রাক্ষসীর মতো একটা মেয়ে লোক ঘরে ঢুকলো। সামনে কুচি দিয়ে শাড়ি পরা এবং সহজেই অনুমেয় জমাদারনি। দুদিকে দুটো গোসলখানা দেখিয়ে দিয়ে বলল, যাও মুখ হাত ধুয়ে আর সব কাজ সেরে এসো। নাশতা লাগাবে বাবুর্চি, সারা রাতের ক্লান্তি। বাথরুমে ঢুকে একটাই শান্তি পেলাম যে বাথরুমটা পরিষ্কার। পরে হাসি পেল, দেহটাই যার নরকুণ্ড তার আবার পরিষ্কার বাথরুম। স্নান করতে ইচ্ছে করছে, কিন্তু শাড়ি ভেজালে পরব কি? সমস্যার সমাধান হয়ে গেল। জমাদারনি এসে শাড়িটা নিয়ে গেল এবং ছোটখাটো একটা লুঙ্গি আমাকে পরতে দিল। চোখ গরম করে বলল, শব্দ করবি না, সেপাই ডাকবো। গোসলখানা দরজা বন্ধ করা নিষেধ। লজ্জা বিসর্জন দিয়ে গোসল করে লুঙ্গি গেঞ্জি পরে নতুন ময়না বেরিয়ে এলাম। এবার তাকিয়ে দেখলাম কাল আমরা যে 6 জন এসেছি তাদের বাকি 4 জন শাড়ি পরে বসে আছে। একজন গোসলখানায় আর বাকি 6 জন, হ্যাঁ 6 জন যারা তখন কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল, তাদের সব লুঙ্গি আর গেঞ্জি পরা। লুঙ্গির ভেতর রক্ত ময়লা সব জমে আছে, কারণ ওগুলো কেউ ধুয়ে দেয় না, নিজেরা ধুয়ে ভিজেটাই গায়ে শুকাতে হয়। নাস্তা নিয়ে এলো একজন ছোকরা। ওরা বলল কুক, 2 পিস করে পাউরুটি আর আধা মগ চা নামের একটা পদার্থ। তাই সবাই কি আগ্রহ নিয়ে খাচ্ছে। সত্যি খিদেই তো সবচেয়ে বড় স্বাদ। দুপুরে রুটি আর ডাল এলো। সন্ধ্যা হতেই আর একটা রুটি দিয়ে গেল এবং এবার দরজা বন্ধ হয়ে গেল। সারাদিন দরজাটা খোলা ছিল, গেটের দুপাশে 2 জন সেন্ট্রি। রাতে ঘরের বাতি জ্বলছে, কিন্তু কারো মুখ দেখা যায় না, কারণ বুঝতে পারলো ময়না 2-1 দিনের ভেতরেই। আপা, আপনারা ঢাকার পথে গণহত্যা দেখেছেন, জগন্নাথ হলে গণকবর দেখেছেন, কিন্তু আমার মতো হতভাগিনারা দেখেছে গণধর্ষণ। প্রতি রাতে 3-4 জন করে এক একজন মেয়েকে ধর্ষণ করছে। একজনের অপকীর্তি অন্যেরা উপভোগ করছে, কুৎসিত অশ্লীল আলাপ করছে। আমরা ভয়, শঙ্কা, অনুভূতি শূন্য চোখে তাকিয়ে থেকেছি। শুদ্ধ নিজেদের হৃদয়ের স্পন্দন শুনেছি। টিপ টিপ শব্দ কানেও মনে হয় শুনেছি, কিন্তু আমি মরেও কেন মরছি না? সমস্ত পৃথিবীর ভালো মন্দ কোনো চিন্তাই আমার মাথায় নেই। শুধু এখান থেকে পালাবো কি করে? দিন 15 পর আমার মনে হলো আমার মাথা খারাপ হয়ে যাবে। রাতে স্বপ্ন দেখলাম বঙ্গবন্ধু ফাঁসির দড়িতে ঝুলছেন। নিজের গলায় হাত দিয়ে দেখলাম গলা অসম্ভব ব্যথা। বুঝতে পারছি না আমি কি সম্বিত হারাচ্ছি। বাবা মাকে মনে করতে চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। একদিন সকালে আমি বসে আছি, দরজার কাছে দিয়ে একটা লোক যাচ্ছে। তার কাঁধে একটা লাল গামছা অথবা তোয়ালে আর মাথায় একটা সবুজ টুপি। হঠাৎ জ্ঞানহারা হয়ে জয় বাংলা চিৎকার করে ঘর থেকে ছুটে বেরোলাম। 2-4টে গুলির শব্দ কানে শুনেছিলাম। হঠাৎ মনে হলো পায়ে লাঠির বাড়ি পড়লো। এরপরে মাথায় প্রচণ্ড আঘাতে আমি পড়ে গেলাম। আসলে আপা, আমি তো মরতে চেয়েছিলাম। ভেবেছিলাম যে কোনো একটা অপরাধে আমাকে গুলি করে মেরে ফেলবে, এই যন্ত্রণার দায় থেকে মুক্তি পাবো। চোখ খুলে দেখলাম আমি একটা ছোট্ট খাটে শুয়ে আছি। পাশে আরেকটা খাট, একটু দূরে সাদা কাপড় পরা সম্ভবত পুরুষ নার্স, যাকে আমরা মেডিকেল কলেজ হাসপাতালে বলতাম ব্রাদার। খুব নিবিষ্ট মনে কি যেন পড়ছে। মাথা কাত করতে গেলাম, পারলাম না। অসহ্য যন্ত্রণা। অস্ফুট শব্দ শুনে লোকটা দৌড়ে আমার কাছে এলো, বলল, যাক আপনার জ্ঞান ফিরে এসেছে। অতি কষ্টে বললাম, আপনি বাঙালি, এখানে কেন? আমার মুখের উপর ঝুঁকে পড়ে বললেন, চুপ, বাইরে সেন্ট্রি, দেওয়ালেরও কান আছে। আপনার বা পায়ের 2টো হাড় ভেঙে গেছে, প্লাস্টার করা হয়েছে, 3 সপ্তাহ পর খোলা হবে। আস্তে করে বললাম, তাহলে আরও 3 সপ্তাহ আমাকে ওরা বাঁচিয়ে রাখবে? আমার মুখে হাত চেপে দিয়ে উনি দ্রুত গিয়ে নিজের জায়গায় বসলেন। আমি চোখ বুঝলাম। কে যেন ঘরে ঢুকলো, জিজ্ঞেস করলো আবার জ্ঞান ফিরেছে কিনা। আশ্চর্য, লোকটি কিন্তু মিথ্যা কথা বলল না। বলল একটু আগে তাকিয়েছিল, হয়তোবা জ্ঞান ফিরেছে। কিন্তু আমি ওকে ডিস্টার্ব করিনি। ভালো করেছো, ঠিক মতো অবজার্ভ করো। হেড ইনজুরি তো যে কোনো সময় খারাপ দিকে টার্ন নিতে পারে। চোখ বুজে ওদের সব কথা শুনছিলাম। আশ্চর্য হলাম, ওরাই কি রাতে আমাদের ওই ঘরে যায়? মানুষকে একসঙ্গে দেবতা আর দানব হতে পারে? হয়তো পারে। জীবনে অনেক কিছুই তো জানতাম না, কিন্তু এখন জেনে লাভ। এই অভিজ্ঞতার সঞ্চয় নিয়ে আমি যাব কোথায়?
পরদিন সকালে রোদে ঘর ভরে গেল। একজন মহিলা নার্স এলেন। আমার জ্ঞান ফিরেছে দেখে খুশি হলেন। ইনি অবশ্য অবাঙালি, উর্দু শুনে মনে হলো বিহারি। আমার মুখ পরিষ্কার করে আমাকে দুধে রুটি ভিজিয়ে খাওয়ালেন এবং পরে ওষুধ খাওয়ালেন। আমি উর্দু বলতে পারি না, তাই আমার ইংরেজি বিদ্যা দিয়ে ওকে জিজ্ঞেস করলাম আমার কি হয়েছে। আমার মুখে ইংরেজি শুনে নার্স তো গদগদ বলল, বহিন বেশি কথা বলো না, তোমার একটা পা ভেঙেছে, ওটা ঠিক হয়ে গেলেই তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে অথবা নর্মাল লাইফ পাবে। হায় রে, নর্মাল লাইফ! ডাক্তার একজন হলো কর্নেল, খুবই ভদ্র এবং মৃদুভাষী। আমার সঙ্গে ইংরেজিতে আলাপ করতেন। অসুখের বাইরে আর কোনো অতিরিক্ত কথা তিনি বলতেন না। একদিন ফাঁক পেয়ে জিজ্ঞেস করলেন, তুমি সেদিন অমন আচরণ করছিলে কেন? আমি তার চোখে চোখ রেখে বললাম, ডাক্তার আমি মরতে চেয়েছিলাম, মুক্তি চেয়েছিলাম। ডাক্তার আমার মাথায় হাত রেখে বললেন, তুমি ভয় পেও না, তোমরা মুক্তি পাবে। তোমরা শব্দটির উপর অতিরিক্ত জোর দিয়ে উচ্চারণ করলেন। ভয় হলো সম্ভবত আমার মুখ থেকে কিছু কথা বের করতে চান। কে জানে, ময়না এখন কাউকে বিশ্বাস করে না, তবে এই কথা ঠিক, একটা শয়তানের সঙ্গে এক একটা ভালো মানুষ সে দেখেছে। তবে ওদের বেশিরভাগই পাঠান অথবা সিন্ধি। পাঞ্জাবি ভদ্রলোক ওর চোখে পড়েনি। অবশ্য অত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করবার মন মানসিকতা, পরিবেশ কি আর তার ছিল? হাসপাতালে থাকতে তার দরজা জানালা খোলা থাকতো। জানালার কাছে একটা পেয়ারা গাছ ছিল, তার পাশেই নিম গাছ। নিমের পাতায় দোলা খেয়ে ঝিরঝিরে হাওয়া আসতো তার ঘরে। পাতার রং দেখে মনে হতো আগস্টের সেপ্টেম্বর মাস। লালচে হলুদ রং ধরেছে পাতাগুলোয়। পেয়ারা গাছে কাক শালিক অনেক পাখি বসতো, সারাদিন খুঁটে খুঁটে খেত। হঠাৎ করে পাশের বেডে একজন রোগী এলো। সে হেঁটে বেড়াতে পারে, কিন্তু তাকে বিছানা থেকে নামতে দেওয়া হয়নি। মেয়েটি আমার চেয়েও বয়সে ছোট, খুব বেশি হলে বছর 16 হবে। মুখখানা শুকনো অম্লান। আমার সঙ্গে কথা বলতে চাইতো, কিন্তু নার্সদের ভয়ে দুজনেই কাঠ হয়ে থাকতাম। একদিন মেয়েটাকে নিয়ে গেল। ডাক্তার আমাকে বলল, ভালো চিকিৎসার জন্য ওকে ঢাকা পাঠানো হয়েছে। ভাবি ওর কত সৌভাগ্য, 3 দিন এখানে থেকে ঢাকা যেতে পারলো, আর আমি তো প্রায় 2 মাস এখানেই পড়ে আছি। সকাল বিকাল সিস্টারের হাত ধরে ধরে হাঁটি। ওরা অবশ্য আশা করেন মাসখানেকের ভেতর আমি সম্পূর্ণ সুস্থ হব পায়ের দিক দিয়ে, তারপর আমাকে ঢাকায় নেবে। সত্যি নিয়েও এলো, কিন্তু আসবার আগে ওই ব্রাদারের কাছে শুনলাম ওই মেয়েটির টিবি হয়েছিল, তাই ওকে দূরে বিরান জায়গায় নিয়ে গুলি করে মেরে ফেলেছে। বললাম, তাহলে আমাকে মারছে না কেন? তুমি লেখাপড়া জানা মেয়ে, তোমাকে ওরা অন্যভাবে ব্যবহার করবে বলে তোমাকে বাঁচাচ্ছে। আমার মুখ দিয়ে শুধু আল্লাহ আর্তনাদ বেরিয়ে এলো। বললাম, আপনি পালান না কেন? সে চেষ্টা করলে পেছন থেকে গুলি করবে। ওদের প্রয়োজন শেষ হলেই মেরে রেখে যাবে, আর তা না হলে মুক্তিবাহিনীর হাতে প্রাণ যাবে। বলেই ঝড়ের বেগে বেরিয়ে ব্রাদার দরজাতেই থেমে দাঁড়ালো। এর দিন 15 পর আমাকে ঢাকায় নিয়ে এলো চিকিৎসার জন্য। পা ভালো হয়ে গেছে। আমাকে নার্সদের কোয়ার্টার রেখেছে। এতদিনে আমার ডাক এলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে। সকাল 8:30। এখানে এসে শাড়ি ব্লাউজ পেয়েছি, নতুন পুরনো জানি না, তবে লজ্জা ঠেকেছে। ডাক পড়ল। বিশাল বপু এক ভদ্রলোক, কাঁধে বুক, সব নানা কিসিমের ক্লিপ আটকানো। সকাল 8:30। এখানে এসে শাড়ি ব্লাউজ পেয়েছি, নতুন পুরনো জানি না, তবে লজ্জা ঢেকেছে। ডাক পড়ল বিশাল বপু এক ভদ্রলোক, কাঁধে বুকে সব নানা কিসিমের ক্লিপ আটকানো। আসসালামু আলাইকুম স্যার। মনে হলো নিজের গলার স্বর নিজেই শুনতে পেলাম না। তিনি মাথা নেড়ে আমাকে বসতে বললেন। জিজ্ঞেস করলেন ইংরেজি জানি কিনা। হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তারপর বললেন, তোমাকে একটা খুব গোপনীয় কাজের দায়িত্ব দেব। আমার এখানে কয়েকজন অফিসার আছে, তাদের গতিবিধি লক্ষ্য করে তুমি আমাকে রিপোর্ট দেবে। আমি বিস্ময়ে তাকিয়ে থাকলাম। বললাম, আপনি আমাকে বিশ্বাস করবেন কেন? আমি তোমার সম্পর্কে রিপোর্ট সংগ্রহ করেছি। সাহস করে বললাম, তাদের সম্পর্কে কী ধরনের অভিযোগ আনা যাবে? ও ভালো কথা, মুখ্যত তারা স্থানীয় বেঈমানের সঙ্গে যোগাযোগ বা ওঠা বসা করে কিনা। করলে তাদের উদ্দেশ্যে কি, আশা করি আমার কথাগুলো বুঝেছ। ঘাড় নেড়ে বললাম, ওই সব অফিসারদের লিস্ট আমাকে দিন। এবার চোখ ছোট করে বললেন, পরে দেওয়া হবে। তাহলে কাজও তো আমি তখন থেকেই আরম্ভ করব। না, কাজ আজ থেকেই শুরু করবে। তোমাকে বিস্তারিত জানানো হবে। এসো, আবার দেখা হবে। মনে হলো ঘর থেকে আমি হেঁটে এগুতে পারছি না। আমার সমস্ত শরীর যেন থরথর করে কাঁপছে। আমি বুঝলাম এসব অর্থহীন কথা। আমার আরও কোনো বড় সর্বনাশ অপেক্ষা করে আছে। সেন্ট্রি দাঁড়িয়ে ছিল, আমাকে যথাস্থানে পৌঁছে দিল।
ঘরে ঢুকে মনে হলো আমার মাথা ব্যথা করছে, জ্বর আসছে। একজন সিস্টারকে বলতে সে হাসপাতালে নিয়ে গেল। হ্যাঁ, আমার জ্বর এসেছে। ডাক্তার মাথায় এক্সরে করতে বললেন, কিন্তু সবকিছু করে আমাকে আমার জায়গায় ফেরত দিয়ে গেল। সারাদিন শুধু ছটফট করলাম। রাত 10টায় আমার ডাক এলো। ওই বিশাল বপু হাসি মুখে আমাকে অভ্যর্থনা করলো। আমাকে ওর ভালো লেগেছে। সকালে যেসব আলাপ করেছে তা ভুলে যেতে হুকুম করলেন। তারপর দীর্ঘদিন পর আমি আবার পশুর ভোগে লাগলাম। কিন্তু লোকটাকে খুব স্বাভাবিক মনে হলো না, এমন যেন বিব্রত, অন্যমনস্ক। হঠাৎ আমাকে একটা ধমক দিয়ে ঘর থেকে বের করে দিল। ফিরবার সময় লক্ষ্য করলাম সবাই খুব সন্ত্রস্ত। কোথা থেকে যেন যন্ত্রণাসূচক চিৎকার আসছে, মনে হয় কাউকে মারধর করা হচ্ছে। পরে দেখেছি ওসব টর্চার চেম্বার। কি বিভৎস! আমারও তো ওখানে শেষ হবার কথা ছিল। চারদিকে তখন কেমন যেন ফিস ফিস আর ব্যস্ততা। শারীরিক যন্ত্রণা, ক্লান্তি ও মনোকষ্টে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বিকট আওয়াজে ঘুম ভেঙে গেল। সাইরেন বেজে উঠল চেঁচামেচিতে, আর সিস্টারদের কথায় বুঝলাম ইন্ডিয়ানরা বোমা ফেলেছে আর নিচের থেকে এন্ট্রি এয়ারক্রাফট ছোড়া হচ্ছে। আমার ম্যালেরিয়ার কাঁপুনি উঠে গেল। দু দাঁতের পাটিতে যেন করতাল বাজছে। সিস্টাররা নেই, সব শেল্টারে গেছে। বোকার মতো আমি দাঁড়িয়ে আছি। আমি মরলেই বা কি, আর বাঁচলেই বা কি। আবার সাইরেন বাজলো। একে একে সব জায়গায় ফিরে এলো। পরদিন আরো ব্যস্ততা, শুধু ট্রাক আর জিপের আওয়াজ। আমি ঘরে বন্ধ, তবে কেউ কিছু আর বলে না। কোনো কর্মের নির্দেশ হলেও না। 3-4 দিন এরকম হলো। নির্যাতনের চিৎকারও আসে না। সিস্টাররা শুধু বলা বলি করছে মুক্তিবাহিনী ওদের মেরে ফেলবে। একজন আমার দুহাত ধরে বলল, বহিন, আমরা তো সাধ্যমতো তোমার খেদমত করেছি, তুমি আমাদের বাঁচাও। হেসে বললাম, আমিও তো এখানে তোমাদের একজন, আমাকে বাঁচাবে কে? আমাকে পেলেও ওরা তোমাদের যা করবে আমারই তাই হবে। যে সেন্ট্রি সবসময় রক্তচক্ষু করে তাকাতো, তুই তোকারি ছাড়া কথা বলতো না, আজ সকালে দেখি এক সিস্টারের হাত ধরে বলছে ওর দেশে জরু আছে, বাল বাচ্চা আছে, ও মরে গেলে তাদের কি হবে? ইচ্ছে হচ্ছিল জোরে হেসে উঠি। শোরে বাচ্চা, আমার আব্বা আম্মার কি হয়েছে? কি করেছিস তোরা জানিস না? আমাদের যা করেছিস তোদের শাস্তি হবে তার চেয়েও 1000 গুণ, কুত্তার বাচ্চারা। আজ সবার কথা মনে পড়ল। হয়তোবা বেঁচে যেতে পারি, আবার সবার সঙ্গে দেখা হবে কি, সব ভাবছি আমি। তারাই কি আর বেঁচে আছে? কেউ যেন কোনো কাজ করছে না, নিয়ম রক্ষা করে চলছে। ডাল চাপাতেও পড়ে থাকে। 2-4 জন বাঙালি যারা আছে তাদের মুখ শুকিয়েছে এদের চেয়েও বেশি। এতদিন দেখলে নাক সিটকাতো, এখন বলে, আপা ভালো আছেন তো? এই তো ছাড়া পেয়ে যাবেন, দেশ স্বাধীন হয়ে গেল বলে। আপনি রেডিও শুনতে পান না? আজকালের মধ্যেই এরা আত্মসমর্পণ করবে। বন্দি শিবিরে বসে শুনলাম বাইরের আওয়াজ, জয় বাংলা। এরা কারা? কারা এই স্লোগান দিচ্ছে? কিন্তু এদের সবার হাতে তো অস্ত্র। এরা কারা? কারা এই স্লোগান দিচ্ছে? কিন্তু এদের আবার সবার হাতে তো অস্ত্র। এরা কেন ওদের গুলি করে মেরে ফেলছে না? ময়না কিছু বুঝতে পারে না। শেষ পর্যন্ত শুনতে পেল আজ বিকেল 4টায় পাকিস্তানিরা আত্মসমর্পণ করবে, তারপরও মুক্তি। মুক্ত? কিন্তু কিসের থেকে মুক্তি? যে পাশবিক পরিস্থিতির পথ বেয়ে সে এখানে এসে পৌঁছেছে, সে জীবন থেকে তাকে মুক্তি দেবে কে? সে যাবেই বা কোথায়? সত্যি সন্ধ্যায় বাংলা ও হিন্দিতে জানানো হলো বাঙালি যারা আটক আছেন তারা নিজের নিজের বাড়িতে চলে যেতে পারেন, কেউ বাধা দেবে না। দৌড়ে বেরুলাম। পথঘাট কিছু চিনি না, বড় রাস্তা ধরে দৌড়চ্ছি। আমার মতো আরো লোক দেখলাম। একজনকে বললাম, ভাই শহরে যাবার পথ কোন দিকে? দেখিয়ে দিল। সেও পালাচ্ছে। রাজাকার ছিল, এখন সবার সঙ্গে না মিশে গেলে মুক্তিবাহিনীরা গুলি করে মারবে। এক সময় বুঝলাম আমি সেনানিবাসে বাইরে এসে গেছি, আর দৌড়বার দরকার নাই। কিন্তু আমি তো যাব চাষারা। কোন পথে বাস যায়? কত বাসে করে ঢাকায় এসেছি মিটিং মিছিল করতে। 7ই মার্চের বঙ্গবন্ধু সেই বক্তৃতা, ময়নার গায়ের লোম খাড়া হয়ে উঠল। হঠাৎ থেমে গেল ময়না। সে তো মুক্তি পেয়েছে, কিন্তু বঙ্গবন্ধু বেঁচে আছেন কি? রাস্তায় একজনকে জিজ্ঞেস করলো, বঙ্গবন্ধু কোথায়? লোকটা ওর দিকে এমন করে তাকালো, মনে হলো সে পাগল। বুঝলো এভাবে যাকে তাকে সবকিছু বলা ঠিক হচ্ছে না। দেশ তো বদলে গেছে, মানুষের আচার আচরণ তো বদলিয়েছে। শরীর ক্লান্ত, উত্তেজনায় হেঁটে চলেছে। কিছু দূরে গিয়ে সে চেনা পথ পেল। কোনো রকম নারায়ণগঞ্জের বাসে সে চড়ে বসলো। সত্যি তো, সে চাষারা যাচ্ছে। বাস ছেড়ে দিল। হঠাৎ মনে হলো তার কাছে তো 1 পয়সাও নেই। যদি অপমান করে নামিয়ে দেয়, আব্বার নাম বলবে, হাতে পায়ে ধরবে, তবে সত্যি কথা বলা যাবে না। সিস্টারদের কথা মনে পড়লো, মুক্তিবাহিনী যদি মেরে ফেলে, রাস্তা লোকে লোকারণ্য। স্টেন গান থেকে গুলি ছুটতে ছুটতে মুক্তিবাহিনীরা চলছে। সন্ধে 2-4 জন, হ্যাঁ
ভারতীয় সৈন্য, ওদের গলায় ফুলের মালা। ওরা চিৎকার করছে জয় বাংলা। ময়নাও বাসের ভেতর থেকে চিৎকার করে উঠল জয় বাংলা। বাসের সব মানুষ ওর দেখা দেখে চেঁচিয়ে উঠল জয় বাংলা। এ কন্ডাক্টরকে ডেকে বলল ওর পয়সা নেই। কন্ডাক্টর হেসে বলল, ঠিক আছে আপা, দেশ স্বাধীন হয়েছে, হকগোল কিছুই স্বাধীন, আমারে আরেকদিন দিয়া দিয়ে। বাড়ির কাছে নেমে দৌড়ে গলিতে ঢুকে দেখলাম দরজায় তালা, কিন্তু ঠেলতেই খুলে গেল। ভেতরে ঘন অন্ধকার, চারদিকে সব ছড়ানো ছিটানো। তবে কি ওরা আব্বা আমাকে মেরে ফেলেছে? এখন তো রাত, এতক্ষণে মনে হলো ওর পরনে লুঙ্গি। দরজা বন্ধ করে আস্তে দরজাটা ভিড়িয়ে দিয়ে সামনে মেঝেতে শুয়ে পড়ল। সকালেই সে কাপড় বদলে সালাম চাচার দোকানে গেল। সালাম চাচা দোকান খুলেছে, তবে জিনিসপত্র নেই। ময়নাকে দেখে বলল, এসে গেছিস তোরা, কি চেহারা হয়েছে তোর? ময়না বলল, চাচা আমাকে 5টা টাকা দেবেন? আব্বা এলে দিয়ে দেব, নিয়ে যা, বাবা এলে দেখা করতে বলিস। মাথা নেড়ে ময়না আরেকটু এগিয়ে গেল। ডালপুরি দোকানও খুলেছে। 4টে ডালপুরি এনে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল। পানির একটা জগ আর গ্লাস ভালো করে ধুয়ে পেট ভরে পুরি 4টে খেয়ে প্রাণ ভরে পানি খেলো। বাবা মার শোবার ঘরটা ঝেড়ে ঝুড়ে আলমারি খুলে পুরনো ফেলে যাওয়া চাদর বের করে বিছানা করে ময়না ঘুমিয়ে পড়ল। দরজায় ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে গেল। দৌড়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কে? আরে আমি, দরজা খোলো। আব্বা দাঁড়িয়ে। ময়নাকে দেখে প্রথম 2 পা পিছিয়ে গেলেন, তারপর ময়না বলে চিৎকার দিয়ে ওকে জড়িয়ে ধরলেন। আব্বাকে ভেতরে টেনে এনে দরজা বন্ধ করে দিল ময়না। ঘরের দৌড়ের অবস্থা দেখে চোখ মুছে বললেন, কেন, ভয় নেই, তুই ফিরে এসেছিস, খোকা খবর পাঠিয়েছে, আবার সব হবে। তোর মুখ শুকনো, কিছুই তো জানি না। ময়না সালাম চাচার কাছ থেকে যে টাকা এনেছে তা আব্বার হাতে দিয়ে সব ঘটনা বলল। মাথা নিচু করে বলল, আমি যে এখানে একা এসেছি এই কথা তুমি বাড়িতে বলো না। বলো আমি আগে তোমার সঙ্গে এসেছি, আম্মারা পরে আসবে। আব্বা বলল, তুই দরজা বন্ধ করে থাক, আমি 2টো লোক ডেকে আনি বাড়িঘর পরিষ্কার করার জন্য, আর আমাদের 2জনের জন্য খাবারও নিয়ে আসি। বাবা বাল্বও কিনে আনলেন। সন্ধ্যা নাগাদ সবকিছু এত রকম গোছানো হলো। আব্বা বললেন, তোর আম্মা আমার জন্য খুব চিন্তা করবেন, কারণ কথা ছিল বিকেলে ফিরে ওদের নিয়ে আসব, কিন্তু তোকে একা রেখে যাব না। কাল সকালে নাস্তা খেয়ে চলে যাব, 2টা নাগাদ ফিরে আসব। সকালটুকু একা থাকতে পারবি না মা? বাবার বুকের মধ্যে মুখ লুকিয়ে কেঁদে উঠল ময়না। আব্বা মেয়ের মাথায় হাত বুলিয়ে তার সবটুকু কষ্টই যেন নিজের বুকে টেনে নিলেন। রাতে ডাল ভাত আর আলু সেদ্ধ দিয়ে গরম পরিতৃপ্তির সঙ্গে খেলো দুজনে। তারপর মায়ের আর তার ছোট বোন চায়নার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। সকালে যখন জেগেছে সারা বাড়ি তখন রোদ ভরে গেছে। আব্বা শোবার ঘরে নেই, গোসলখানা থেকে পানির শব্দ আসছে, সম্ভবত গোসল করছেন। ওহো, আব্বা তো সকালেই আম্মাকে আনতে যাবেন। মুখ হাত ধুয়ে নিল ময়না। আব্বা তাড়াতাড়ি তৈরি হয়ে নাস্তা আনতে গেলেন। আজ সালামের দোকানে পুরি আর ভাজি। ময়নার পেটে যেন রাক্ষস ঢুকছে, খেয়ে চলছে। আর কোনোদিনও নিজের ঘরে বসে খাবে এই কথা তো সে কল্পনাও করেনি। ভাবতে গেলেও গায়ে কাটা দিয়ে ওঠে। আব্বা ওকে যে কেউ এলে দরজা না খুলতে বলে সতর্ক করে দিয়ে 2টোর ভেতরে ফিরে আসবেন বলে গেলেন। ময়না ঘুরে ঘুরে ঘরের টুকিটাকি জিনিসপত্র গোছাতে লাগলো। ওর বেশ কিছু পুরনো সালোয়ার কামিজ পেল, এগুলো আর কষ্ট করে লুট করেনি। ভাগ্যিস আবার ডিসপেন্সারি ঘরটায় হাত দেয়নি। ওষুধের বক্সগুলো ঝেড়ে মুছে গুছিয়ে রাখলো ময়না। কাল থেকে আব্বা চেম্বার খুলতে পারবেন। এবার ওর বিয়ে পরীক্ষাটা দিতে হবে এবং একটা চাকরিও জোগাড় করতে হবে, কারণ এ ধাক্কার পর আব্বার নতুন করে জীবন শুরু করতে বেশ কষ্ট হবে। তারপর ভাইয়া এলে আস্তে আস্তে তার ঘটনাটা লোক জানাজানি হবে। তখন আব্বাকে কি সংগ্রামে মুখোমুখি হতে হবে তা ময়না ভাবতেও চায় না। হঠাৎ ধর্মর করে উঠে বসলো ময়না। এত ঘুম কোত্থেকে আসছে সে ভেবে পায় না। না, সে আর ভবিষ্যতের কথা ভাববে না। যে কটা দিন থাকবে বাবা মায়ের বুকে থেকে একটু শান্তি পেয়ে যাক। সে বাইরে বেরোবে না, কারোর সামনে যাবে না, কারণ এ ছোট জায়গায় কি সে ঘৃণিত সংবাদ এসে পৌঁছায়নি? যারা তাকে ধরে নিয়ে গিয়েছিল সেই দিন থানায়, যারা তাকে হাজতে ঢুকিয়ে দিয়ে আনন্দে আত্মহারা হয়ে ফিরে এসেছিল, তারা কি এই বিজয় গৌরবের কথা এখানকার লোকজনকে বলেনি? তবে সালাম চাচা কিছু জানে না মনে হলো। ডালপুরিওয়ালাও তো স্বাভাবিক ব্যবহার করলো। তাহলে ওই শয়তানদের কি মুক্তিবাহিনী মেরে ফেলেছে? হতেও তো পারে। আব্বা ডিম এনে রেখে গেছেন। হাতড়ে হাতড়ে সামান্য মশলা পাওয়া গেল ও ভাত ডাল আর ডিমের তরকারি রান্না করে রাখলো। এত বেলায় সবাইকে প্রচন্ড খিদে নিয়েই না আসবে।
দরজায় কড়া নাড়ল। চায়নার গলা পেল ময়না, দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। চায়না চিৎকার করে ময়নাকে জড়িয়ে ধরল, কিন্তু মায়ের দিকে তাকিয়ে চমকে উঠল ময়না। মা কঙ্কালসার হয়ে গেছে, মুখের উপর যেন কেউ কালি লেপে দিয়েছে। মা চিৎকার করে উঠল ময়না। মা তার হাতের উপর ঢলে পড়লেন। মুখে চোখে পানি দিয়ে মাকে সুস্থ করা হলো। অনেকক্ষণ ফ্যালফ্যাল করে ময়নার মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি, যেন চিনতে পারছে না। অস্ফুটে বললেন, ময়না, আমার ময়না। ময়না ওর বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। ধীরে সুস্থে সবাই স্বাভাবিক হয়ে এলো। 5 দিন পর ভাইয়া ফিরে এলো, কিন্তু একা। মন্টু আসেনি, ও অসুস্থ, হাসপাতালে আছে। ওর একটা হাতে স্প্লিন্টার লেগেছিল, ওটা অপারেশন হয়েছে। ওকে আরো 2 সপ্তাহ কলকাতায় থাকতে হবে। সব খবর শোনা হলো। মন্টুটা থাকলে কত আনন্দ হতো। ওর বাঁ হাতটায় কিছুটা খুঁত হয়ে গেছে। অবশ্য ওর কাজকর্মে কোনো অসুবিধা হবে না, ভালো হাসপাতাল আছে, সম্পূর্ণ সুস্থ হলেই চলে আসবে। মাঝে একবার বড় ভাই যাবে, কিন্তু তার আগে চাকুরিতে জয়েন করতে হবে। টাকা পয়সা দরকার, আব্বার অবস্থা তো বুঝতেই পারছো। তাছাড়া ময়নার ব্যাপারটা এত সহজে নিষ্পত্তি হবে না। লোকজন সবে আসতে শুরু করেছে। ঘটনাটা ঘটেছিল থানায়, সুতরাং সেখানে তামসা দেখবার লোকেরও অভাব হয়নি। ঠিক আছে, এখন তো আর পেছন পেছন পাক আর্মি তাড়া করছে না। ধীরে সুস্থে ভেবে চিন্তে একটা ব্যবস্থা করা যাবে। তার আগে ওর বিয়ে পরীক্ষাটা দেবার ব্যবস্থা করা দরকার। ঘরের জিনিসপত্র সব লুট হয়ে গেছে, আস্তে আস্তে সেগুলো কিনতে হবে। একা তো, সব দায়িত্বই তার। চায়নাকে স্কুলে পাঠাতে হবে, মন্টু এলে আবার কলেজে যাবে। মা তো শুধু বলে, খাই না খাই কি আসে যায়, আল্লাহ তো আমাদের জানগুলো রেখেছেন। ময়নাও তাই ভাবে বেঁচে আছি বলে নানা সুবিধা অসুবিধার বায়নাক্কা। আর যদি এর ভেতরে একজন ফিরতে না পারত, সত্যি এর চেয়ে বড় সত্য হয় না। তাই তো আমাদের দেশ বলে, বসতে পারলে শুতে চায়। এভাবে প্রায় 1 মাস কেটে গেল। ছোট ভাই মন্টু ফিরে এলো। বা হাতে কবজিটা নেই, ফেলে দিতে হয়েছে। আমার এক দফা কান্নাকাটি, সুখের ও দুঃখের মিশ্র অনুভূতি। মন্টু প্রাণ নিয়ে ফিরে এসেছে, নিঃসন্দেহে সুখের আর হাতখানা গেল, সে দুঃখ তো কম না। সংসার কিছু অনটন বোঝা যায়, কারণ আব্বার প্র্যাকটিস আগের মতো নেই। 10 মাসের অত্যাচারে আর অর্ধভাবে মানুষ মরলেও আর চিকিৎসা করাতে পারছে না। বড় ভাইয়ের মিলের অবস্থা ভালো না। ক্ষমতাসীনরা বাড়ির আসবাবপত্র থেকে আরম্ভ করে মিলের যন্ত্রপাতি পর্যন্ত সারাতে শুরু করেছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের অনেকেই আত্মগোপন করতে বাধ্য হয়েছে, কারণ নেতৃত্বের লোভে, রাজনীতির নামে সেখানে হচ্ছে প্রচণ্ড দলাদলি। আর যারা সুযোগ সন্ধানী পাকিস্তানি, তারা ইন্ধন যোগাচ্ছে তাতে। সুতরাং বড় ভাই চাকুরি খুঁজছে। অস্বস্তি লাগে ময়নার। সে তো যে কোনো একটা প্রাইমারি স্কুলেও 300-400 টাকা মাইনের একটা কাজ করতে পারে। আচ্ছা, নার্সিংয়ে ট্রেনিংয়ে ঢুকলে হয় না? এমন যখন পারিবারিক অবস্থা, তখনই ঘটনাটা ঘটল। নিরুপায় আব্বা হারুনের আব্বার কাছে গিয়েছিলেন। ময়না আর হারুনের সম্পর্কটা পরিবারেই বুঝত। এর শেষ কথায় তাও তার স্থির করে রেখেছিলেন। সেই আশায় বুক বেঁধে ময়নার আব্বা গিয়েছিলেন হারুনের বাবার কাছে, যদি এখন তারা বিয়েটা দিতেন। কারণ হারুন ঢাকায় একটা বৈদেশিক বাণিজ্য সংস্থায় ভালো চাকুরি পেয়েছে। হারুনের আব্বা ময়নার আব্বাকে যতদূর পারা যায় কথা শুনিয়ে ক্ষান্ত হননি। রীতিমতো অপমান করে চলে যেতে বলেছেন। আব্বা শিশুর মতো কাঁদছেন। ময়না কিছু বুঝবার বা জানবার আগেই আম্মা ছুটে এসে তার 2 গালে কয়েকটা চর বসিয়ে দিলেন। রাগে কথা বলতে পারছেন না, চিবিয়ে বলল, ফিরে এলি কেন? যে নরকে গিয়েছিলি সেখানে থাকতে পারলি না? ওরা এত লোক মেরেছে, তোকে চোখে দেখলো না? কোন সাহসে ওই পাপ দেহ নিয়ে এই বাড়িতে ঢুকেছিস? বল বল। আব্বা দৌড়ে এসে আম্মাকে ছাড়িয়ে নিয়ে বললেন, এ তুমি কি করছো? জানো না কি দাম দিয়ে তোমরা আমাকে পেয়েছো? ধিক্কার আমাকে। ও মান দিয়ে আমাকে বাঁচালো, আর আমি কিছু করতে পারলাম না ওর জন্য। তুমি কেমন করে ওর গায়ে হাত দিলে ময়নার মা? এবার আম্মা আমার ওপর আছাড় খেয়ে পড়লেন। ক্রমাগত চিৎকার করছেন, মা গো, তোর এই হতভাগী মাকে ক্ষমা করে দে। আমি পাথর হয়ে গেছি। ছোটবেলা থেকে কত দুষ্টুমি করেছি, কিন্তু আজ পর্যন্ত মনে পড়ে না আব্বা মা কেউ কখনো ভুলেও আমার গায়ে হাত দিয়েছে। আমার সমস্ত দেহটা জ্বলে যাচ্ছে, আঘাতে, দুঃখে নয়, অকারণে, অপমানে। আমি তো আব্বার জন্যই থানায় গিয়েছিলাম। আব্বা ছাড়া পেলেন, আমি বন্দী হলাম, আর সে কারণে আম্মা আমাকে মরতে বলেছেন। অথচ আমি ফিরে এলে ওরা যে খুশি হয়েছিলেন, তাও তো মিথ্যে নয়। মায়ের হাত থেকে আস্তে আস্তে নিজেকে মুক্ত করে নিলাম। ততক্ষণে বড় ভাই ফিরে এসেছেন। সবকিছু শুনে বাবাকে অনুযোগ করলো, তুমি আমাকে বা ময়নাকে না জানিয়ে এই কাজ করতে গিয়েছিলে কেন? তোমার মনে হয় বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? আমি সোজা গিয়ে বিছানা
এখানে আশ্রয় নিলাম। না আর না, এই বাড়ির অন্য এবং আশ্রয় দুই আমার উঠে গেছে। ভোরবেলা কেউ ওঠার আগে ছোট একটা ব্যাগে সামান্য কিছু কাপড় জামা, ছোট ব্রাশ তোয়ালি নিয়ে ঘর ছাড়লাম। বড় ভাইকে একটা চিঠি লিখে এলাম, সম্মানজনক আশ্রয় পেলে ওদের জানাবো। আব্বা আমাকে সালাম জানিও, আমার খোঁজ করো না। এসে সোজা উঠলাম নারী পুনর্বাসন কেন্দ্রে ধানমন্ডিতে। কিছুদিন ধরে কাগজে এই প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও কর্মকাণ্ড সম্পর্কে পরিচিতি বেরোচ্ছিল। 8:30 থেকে 9টার ভেতরে অফিসে পৌঁছালাম। ওখানকার অফিসার সুন্দর মতো মধ্যবয়সী এক মহিলা, পরে নাম জেনেছি মুশফিকা মাহমুদ। তিনি সব শুনে বললেন, তোমার আব্বা আম্মা আছেন, তোমাকে আশ্রয় দিতে চান, তবুও কেন তুমি চলে আসতে চাও? আমি তাকে সব খুলে বলেছিলাম। ঠিক এই সময় আপা আপনি ওখানে ঢুকলেন। আমি থেমে গেলাম। মুশফিকা আপা সান্ত্বনা দিয়ে বললেন, ওর সামনে বলতে পারো, উনি আমাদের আপা। পরে আপা আপনার নামই শুধু জানলাম না, যখন আপনি বাসন্তী আপা, জেরিনা আপা, নূরজাহান আপা আমাদের কাছে আসতেন, নিজেদের কথা বলার ছলে আমাদের কথা জেনে নিতেন, আমি আপাতত ওখানে আশ্রয় পেলাম। ওরাই খোঁজ করে চাকরি দেবেন এবং তখন আমি হোস্টেলে চলে যাব। মাসখানের ভেতর আমি একটা সাহায্য সংস্থার কাজ পেলাম, বলতে গেলে কনিষ্ঠ কেরানির পদ, কিন্তু আমার জন্য ওটা আশাতীত। প্রথম মাসের মাইনে পেয়ে বাবাকে 200 টাকা পাঠালাম। রসিদ এলে বুঝলাম বাবা টাকা পেয়েছেন। পরে একটা চিঠি দিয়ে সব জানালাম, আমি ভালো আছি, সুখে আছি, আবার পড়াশোনা শুরু করছি ইত্যাদি। মনে হলো আব্বা বেঁচে গেছেন। খুব সুন্দর চিঠি লিখেছেন, বাড়ি যেতে বলেছেন ছুটিতে। এই হোস্টেলে থাকবার সময় জেরিনা আপার কাছ থেকে যে স্নেহ আর উপদেশ পেয়েছি তা কখনো ভুলবো না পা। ওর মৃত্যুর সময় আমি দেশে ছিলাম না, তাই শেষ দেখাটুকু দেখতে পারিনি। উনি আমার বড় ভাইয়ের সঙ্গে খুব মন খুলে আলাপ করতেন এবং বলা বাহুল্য অধিকাংশ আলোচনাই আমার সম্পর্কে। আমার বিয়ে পরীক্ষার ফল বেরুলো, ভালো করলাম, চাকুরিতে উন্নতি হলো, একেবারে শক্ত হয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করলাম। হারুন নাকি প্রায়ই ভাইয়ের সঙ্গে দেখা করে, আমার ঠিকানা জানতে চায়। ওর বাবার ব্যবহারের জন্য বারবার ক্ষমা চেয়েছেন ভাইয়ের কাছে। আমি গায়ে লাগাইনি, এখন আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, অতএব ওকে একটু নাড়া দেওয়া যেতে পারে। গাইড থেকে ওর অফিসের নাম্বার বের করলাম। হারুন ও রশিদকে চাইতেই পেয়ে গেলাম। মনে হলো পদমর্যাদা আছে। হ্যালো বলতেই ও চমকে উঠল, বলল, কে কে বলছেন? গলা শক্ত করে বললাম, আমি। একসময় কোনো কালে আপনি আমাকে চিনতেন। নরম গলায় বলল, ময়না, কোত্থেকে বলছো? নাম, ঠিকানা, ফোন নাম্বার সব দিয়ে শনিবার আমার সঙ্গে হোস্টেলে দেখা করতে আসতে বললাম। ও ঠিক সময় মতো এলো। আমাদের উল্টো দিকে একটা চাইনিজ রেস্তোরাঁ ছিল, ওখানে গিয়ে বসলাম। কথা কারো শেষ হয় না। পরদিনে প্রোগ্রাম করে সেদিন দুজনে চোখের জলে বিদায় নিলাম। এ কথা সত্যি, আমি হারুনকে ভালোবাসতাম। প্রেম চেতনার প্রথম মুহূর্ত থেকে বধূ বেশে ওর ঘরে যাব, এ আমার স্বপ্ন ছিল না, ছিল বাস্তব সত্য। তারপর কোথা দিয়ে কি হয়ে গেল, মনে হয়েছিল ওকে পাবার অধিকারও আমি হারিয়েছি। কিন্তু ওর বাবার ব্যবহার আমাকে প্রতিহিংসার পথে ঠেলে দিয়েছিল। ভেবেছিলাম আমার বাবার অপমানের প্রতিশোধ নিব। হ্যাঁ, আমি বীরাঙ্গনা, যুদ্ধ করে এসেছি। আমার শেষ জয় পরাজয় হারুন তোমার আব্বার সঙ্গে যুদ্ধের পরিণতি। পরদিন হারুন এলো সন্ধ্যায়, ঠিক নির্ধারিত সময়ে। বাইরে উদার আকাশ আর কেমন যেন স্নেহ কোমর স্পর্শে বাতাস বইছে। ময়না বলল, চলো আজ বাইরে কোথাও গিয়ে বসি, রেস্তোরাঁয় বসতে ভালো লাগছে না। হারুনের একটু অসুবিধা, সে নিজে অফিসের গাড়ি চালায় না, তাই ড্রাইভারের সামনে ময়নাকে নিয়ে যেখানে সেখানে বসতেও পারে না। তবুও বলল সংসদ ভবনের দিকে। গাড়ি রেখে দুজন হাঁটতে হাঁটতে গিয়ে লেকের পাড়ে বসলাম। হঠাৎ ময়না হারুনকে একটা ধাক্কা দিয়ে বলল, এই ঝালমুড়ি খাবো। হারুন কৃত্রিম গম্ভীর্য দেখে বলল, আমরা কি এখনো ছেলে মানুষ আছি নাকি যে মুড়ি খাবো? খেতে চাইলে রেস্তোরাঁয় ঢুকতে হবে। লোকের হাওয়া এবং বস্ত্র ভক্ষণ একসঙ্গে চলবে না, একসঙ্গেই চলবে বলে ময়না ডাকলো মুড়িওয়ালাকে। হারুন মাথা ঘুরিয়ে দেখলো ড্রাইভার দেখছে কিনা। ও চিরকালে একটু শান্ত, প্রিয়, দুর্বল প্রকৃতির। সে মানুষের হিসেবে সত্যিই ভালো, কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করবার মতো ধৈর্য ও মনোবল তার কোনোদিনও ছিল না। তাই সাহস করে নিজ গিয়ে ময়নার সামনে দাঁড়াতে পারেনি। অথচ হৃদয় রক্তক্ষরণ হয়েছে। ময়নার ভাইয়ের সঙ্গে অন্তত সপ্তাহে সে একদিন দেখা করেছে, তাই ওকে ময়নার ঠিকানা, ফোন নম্বর সব দিয়েছে। সে একান্তভাবেই চেয়েছে হারুন ময়নার সঙ্গে দেখা হোক। অবশ্য ফলাফল সম্পর্কে সে খুব আশাবাদী নয়, এ কথা হারুনকে জানিয়েছে। ময়নার যে তার জানা আছে, তার উপর আবার সেদিনে শিশুর মতো কান্না, সেও তো ভুলতে পারে না।
তবুও সময় সব সয়ে যায়। মানুষ অনেক কিছুই ইচ্ছে করে হোক আর অনিচ্ছাতেই হোক ভুলে যায়, চেষ্টা করে ভুলে যেতে। এত বোঝানো সত্ত্বেও সে পারেনি মুখ উঁচু করে ময়নার সামনে দাঁড়িয়ে বলতে, ময়না আমি এসেছি, চলো তোমার আশ্রয় হোস্টেলে নয় আমার ঘরে। কতদিন ওর হোস্টেলের সামনে এসে গাড়ি থামিয়েছে, ভেতরে ঢুকেছে আর তখনই বেরিয়ে এসেছে। নিজের থেকেই যেন ড্রাইভারের কাছে কৈফিয়ত দিয়েছে, না সে হোস্টেলে নেই, বেরিয়ে গেছে। চতুর ড্রাইভার সবই জানে, চুপ করে থেকে সাহেবের মান রক্ষা করে। ময়না নিজে থেকে ফোন না করলে আজও সে দূরেই রয়ে যেত। কোনোই যে ধাক্কা দিল ময়না, এই মুখে ক্লিপ আটকিয়েছ? হেসে ওঠে হারুন। তোমার ধ্যান ভাঙতে সাহস পায়নি, বাজে কথা। জানো আমি প্রাণ ভরে আকাশ দেখছিলাম। জানো 10টা মাস আমি এক বিন্দু আকাশ দেখতে পাইনি। ভেবেছিলাম হয়তো লাশ হয়ে আকাশের নিচে মাটি দেবে আমাকে। কিন্তু আমি তো আর সেই নীল আকাশ, বিকেলে সিঁদুর মাখা আকাশে অথবা কালবৈশাখী সেই কালি ঢালা আকাশে। ওর কথা শেষ করতে দেয় না হারুন চট করে পকেট থেকে টান দিয়ে একটা ডট পেন ওর সামনে দিয়ে বলে, কবিতা লিখে ফেলুন, নাম থাকবে। ময়না চোখ গরম করে বলে, খালি দুষ্টুমি। তোমার সঙ্গে কথা বলে আনন্দ নেই। বেশ তো, আনন্দ না পেলে দুঃখ নিও না। আমাকে বয়স, উচ্চতা, মোটামুটি চেহারা বলে দাও, আমি ধরে এনে দেব, যাতে ইচ্ছে মতো গল্প করো। ওর দিকে সম্পূর্ণ ঘুরে ময়না বলল, সইতে পারবে? বুকে বালিশি দিয়ে বিছানায় উপুর হবে না তো? না বাবা, উপুর না হলেও শোবার ঘরেই থাকবো। ওটা কল্পনাতেও সইতে পারি না ময়না। তাই তো প্রতিটা মুহূর্তে আমি জ্বলি। আমি পুড়ে পুড়ে কয়লা হয়ে গেছি ময়না, তুমি বিশ্বাস করো। ওর কাছে আরো নিবিড় হয়ে বসে ওর হাত দুটো ধরে ময়না বলে, তোমাকে আমি এক বর্ণ অবিশ্বাস করি না হারুন। তুমি তো আমার কথা ভাবতে পারছো, কখনো বা আশা করছো আমাদের দেখা হবে, আবার আমরা পুরনো জীবন ফিরে যাব। কিন্তু আমি প্রথম দিন থেকেই মনে দরজায় কপাট লাগিয়ে দিয়েছিলাম। জানতাম আমি আর কখনো মুক্তি হতে পারবো না। হঠাৎ একদিন আমাকে গুলি করে মেরে ফেলবে। আশ্চর্য জানো হারুন, তোমার কথা, আব্বা আম্মা, মন্টু, চায়না ভাইয়া, কারো কথাই আমার মনে হয়নি। মনে হয়েছে বন্দি বঙ্গবন্ধুর কথা, মনে হয়েছে আমাদের মিটিং মিছিলের কথা, তাও খুব বেশি নয়। জানো হারুন, আমার মাথাটা কেমন যেন শূন্য হয়ে গিয়েছিল। শুধু ভাবতাম আমি কখন মরবো, কেমন করে মরবো। তারপর একদিন ওর দিকে তাকিয়ে হারুন শক্ত হাত ওর মুখ চেপে ধরল। না ময়না, না, তোমার কষ্টের কথাগুলো আমাকে বলো না। হঠাৎ উঠে দাঁড়ালো, চলো, বড্ড খিদে পেয়েছে, কিছু একটা খাবো, তারপর তোমাকে হোস্টেলে ড্রপ করে চলে যাব নারায়ণগঞ্জ। পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। মা, ভাই বোন নারায়ণগঞ্জ? অবাক হয়ে ময়না উচ্চারণ করলো। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, মা এই দুদিনেই আমাকে সন্দেহ করেছেন। আমি তো দেরি করে কখনো বাড়ি ফিরিনি। মিরপুর রোডে একটা রেস্তোরাঁয় ঢুকে হ্যামবার্গার আর কেক নিল। না, পুরো রাতে খাবার তারা খেতে চায় না। তাদের মুখ্য উদ্দেশ্য কথা বলার সামান্য স্পর্শ, হাসি বিনিময়, এর চেয়ে বেশি কিছু না। আর ময়নার তো ভয়েই যেতে চায় না। হারুন সব জানে তো, সবটুকুই কি ভাইয়া ওকে বলেছে? ভাইয়াও তো বিভীষিকার মুহূর্তগুলোর কথা জানে না। জানে না এই খেলার শেষ কোথায়। ময়না ঠিক করেছে, হারুন যদি বিয়ের প্রস্তাব না দেয় সেও কিছু বলবে না। এমনই ভাবে যদি জীবনটা কেটে যায়, যাবে। খুব হালকা ছন্দে হোস্টেলে ফিরে এলো সে। রাতে শুয়ে শুয়ে ভাবে, একটা ছোট বাসা নিলে কেমন হয়। হারুনের ইচ্ছে না হলে রোজ রোজ সে নারায়ণগঞ্জ নাই বা গেল, কিন্তু মুখ ফুটে এই প্রস্তাব দেবে কেমন করে? কি ভাববে হারুন? ভাববে যে জীবন সে যাপন করছে এই শেষ, তেমনই একটা জীবনে সে আবার ফিরে যেতে চায়? না, তারও হতে পারে না। তবে অফিসে গিয়ে আজকাল সে কিন্তু অত ক্লান্তি বোধ করে না। আরেকটা জিনিস ময়না নিজেই লক্ষ্য করেছে, সে কারোর সঙ্গে প্রয়োজন ছাড়া একটা কথাও বলেনি। আজকাল কিন্তু বলে, কুশল জিজ্ঞেস করে, তাদের মুখের দিকে তাকিয়ে ভালো মন্দ আলোকও করে। মনে হয় তার জীবনের জমাট পাথরগুলো বুঝি গলতে শুরু করেছে। সে পাশে কাউকেই সইতে পারত না। আজকাল কিন্তু অনেক সময় পাশে কাউকে সে কামনা করে। অন্যকে হঠাৎ ডেকে চা খাওয়ায় তার ঘনিষ্ঠ দু একজন মেয়ে মন্তব্য করে, ময়নার কানে আসে, হেসে উড়িয়ে দেয়। আগের দিন হলে চাকুরি যেত। এ কি হারুনের সান্নিধ্যের ফল হবেও বা? ময়না গোপনে জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। পরদিন বিকেলের দিকে হারুন ওকে ফোন করলো, ময়না আমি আজ আসতে পারবো না, তাড়াতাড়ি নারায়ণগঞ্জ যেতে হবে। কাজ পড়েছে, যদি কাল না আসি তাহলে হয়তো আর ফোন করব না, কারণ তাহলে ধরে নিও আমি নারায়ণগঞ্জে আটকে গেছি। তবে পরশু নিশ্চয়ই আসবো। ময়না বলল, এসো, তবে পরশু এসেই ফোন করো, আমি একটু চিন্তায় থাকবো। পরদিন বিকেলে ফোন পেল ময়না। ও নারায়ণগঞ্জ থেকে কথা বলছে। ওর ছোট বোন আসিয়ার বিয়ের কথা পাকা হলো। আগামী মাসে বিয়ে হয়ে গেলে হারুনের দায়িত্ব কর্তব্য সব শেষ। বড় আপা, মেজ আপার বিয়ে হয়ে গেছে যুদ্ধের আগে, একমাত্র আসিয়াই বাকি ছিল।
ওর ছোট দুই ভাই দুজনে পড়া শেষ করে চাকুরি করছে। বেশ সচ্ছল গোছানো সংসার। তাকে নিয়ে অমন অঘটন না ঘটলে আজ তো তাদেরও সুন্দর ছিমছাম সংসার হতো। বড় ভাই আর সে চাকুরি করত। মন্টু পড়া শেষ করে যা হয় একটা করত। সে অবশ্য মুক্তিযোদ্ধা হিসেবে একটা ব্যাংকে চাকুরি পেয়েছে। 1 বছর পর আরেকটা পরীক্ষা হবে, পাশ করলে অফিসার গ্রেডে যাবে। এতেই আব্বা আম্মা খুশি। তাছাড়াও দৈনিক 100-200 আব্বা এখনো উপার্জন করেন। তার জন্য ভাইয়া বিয়ে করছে না, কারণ বলে না। কিন্তু ময়না বোঝে, ভাইয়াকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু ভাইয়াও কোনো কথাই কানে নেয় না। 2 দিন পর হারুন ঠিকই ফোন করলো। ময়নার কিন্তু দুশ্চিন্তা হচ্ছিল। বোনের বিয়ের নাম করে নিজেরও একটা ব্যবস্থা করে আসবে না তো? অসম্ভব কিছু না, পুরুষের চরিত্র তো। তার দেখা হয়ে গেছে। কামনা জেগে উঠলে ওদের কি স্ত্রী পুত্র কন্যার কথা মনে থাকে? আর ময়না তো ওর ছোটবেলার বান্ধবীর চেয়ে বেশি কিছু নয়। হারুন বলেছে একটু আগে আসবে, ময়নাকে এক জায়গায় নিয়ে যাবে, একটু সেজেগুজে থাকতে বলেছে। ময়না রাজি হয়ে ফোন রেখে দেয়। কোথায় নেবে তাকে, কাকে দেখাবে যে সেজেগুজে থাকতে হবে? হবে কোনো বন্ধু বান্ধবীর ওখানে। আসলে ময়না কারোর সামনে যেতে চায় না। হারুন সমস্ত ব্যাপারটা ওর কাছে সহজ করতে চায়, ওকে স্বাভাবিক দেখতে চায়, কিন্তু ময়না কিছুতেই তার জড়তা কাটাতে চায় না। হারুন এখন জোর করে না, ঠিক করেছে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসুক, সেই ভালো। জানি না হারুনকে কতদিন অপেক্ষা করতে হবে। হোক, সে তো সারা জীবন অপেক্ষা করবার প্রস্তুতি নিয়েই ছিল। বিকেলে হারুন এলো। ময়নার উপর থেকেও চোখ ফেরাতে পারে না। মসুরি ডাল রঙের একখানা জরিপার শাড়ি পরেছে। ময়নার গায়ের রং ফর্সা, মনে হচ্ছে চারদিকে আলো হয়ে উঠল। কানে আর গলায় মুক্ত। হারুনের দৃষ্টি দেখে লজ্জা পেয়ে গেল ময়না। বাড়ি, তুমি তো সেজে থাকতে বলেছ, লজ্জা জড়িত কণ্ঠে বলল ময়না। হারুন বলল, কিন্তু আমার কথা তো রাখোনি। এটা কি সাজা হলো? একখানা সাধারণ তাঁতের শাড়ি পরে তুমি অফিসে যাও না? যাও, একটা দামি বেনারসি শাড়ি পরে এসো। গম্ভীর হলো ময়না। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? বেনারসি? বেনারসি আমি কোথায় পাবো? স্বর তীক্ষ্ণতর হলো। হারুন নিরুত্তাপ গলায় বলল, সেই বেনারসি। বেশ তো চলো, আমি কিনে দেব তোমাকে। গাড়ির কাছে এসে পড়েছে। ময়নার গতি স্তব্ধ। হারুন, তুমি আমাকে নিয়ে আমার বর্তমান অবস্থা নিয়ে কৌতুক করছো? আই এম সরি, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। হারুন ওর হাত শক্ত করে ধরল। রাস্তার পাশে সিন ক্রিয়েট করো না ময়না, গাড়িতে ওঠো, তারপর না হয় আমাকে 2-4 ঘা দিয়ে দিও। ততক্ষণে ড্রাইভার দরজা খুলে দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠে ময়না আর কোনো শব্দ করলো না। হারুনও রাস্তার দিকে মুখ করে বসে রইল। সম্ভবত গন্তব্য ড্রাইভারকে আগেই বলেছিল। সে নিঃশব্দে গাড়ি চালাতে লাগলো। ঈদগাহ রোডে থেকে ওঠা এক রাস্তায় গাড়ি ঢুকে থামলো। এবার হারুন নিজেই দরজা খুলে দিল। একেবারে অন্যমনস্ক, কেমন যেন অভিভূতের মতো ময়না ওর পেছন পেছন বেরুলো। দোতলায় উঠে একটা দরজায় চাবি লাগালো হারুন। ঘরে ঢুকে বাতি জ্বালালো। সুন্দর ছিমছাম বসবার ঘর। আসবাবপত্রের বাহুল্য নেই, কিন্তু নিতান্ত প্রয়োজনের অভাবও নেই। একটা সোফা সেট, আর একটু দূরে একটা বেতের সেট। 2 জায়গায় 2 টুকরো কার্পেট, বেতের দিকে মাখন রঙের আর অন্যদিকে চকলেট রঙের। ময়না অতি কষ্টে উচ্চারণ করলো, এ তুমি আমাকে কোথায় আনলে হারুন? গলাটা এত ক্লান্ত যে মনে হচ্ছে অনেক দূর থেকে ওর কণ্ঠস্বর ভেসে আসছে। এবার হারুন ওর দিকে এগিয়ে এলো। হাত দুটো ধরে নিজের ভেজা চোখের উপর বুলিয়ে বলল, তোমার নিজের ঘরে নিচ্ছি ময়না, এসো ভেতরে। তোমার ঘর, কিচেন, বাথ, একটি অতিরিক্ত ঘর সহ অ্যাপার্টমেন্টটা বেশ সুন্দর। জানালাগুলো বেশ বড়। ময়না তাকিয়ে দেখলো সুন্দর আকাশ দেখা যায়। একটু বসে। ক্লান্ত ময়নার কণ্ঠ। নিশ্চয়, চলো বসবার ঘরে যাই, নতুবা আবার কোন ব্যবহারে তুমি ক্ষুণ্ণ হয়ে পড়বে। একটু সুস্থির হয়ে ময়না বলল, কবে নিয়েছো এ বাড়ি? আমাকে বলনি তো। এ বাড়ি নিয়েছি 73 সালে, তখন তুমি তো আমার কাছে ছিলে না। কেন, তোমার পছন্দ হয়নি? ময়না ঘাড় কাত করে সম্মতি জানালো। কেন হবে না? ময়না, আমরা তো আলাদা নই। ভেতরে গিয়ে 2টো কেক, 2টো গ্লাস আর একটা চিপসের প্যাকেট প্লেটে বসিয়ে ট্রে করে নিয়ে এলো। ময়না জিজ্ঞেস করলো, একা থাকো? তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? না না, একা থাকি না। নারায়ণগঞ্জের একটা ছেলে আমার কাজ করে, সঙ্গে থাকে। আজ তোমাকে আনবো বলে ওকে ছুটি দিয়েছি। ছেলেটা খুবই কাজ। এবার হারুন একটু অন্তরঙ্গ হয়ে বসে ময়নার পাশে। ওর হাত দুটো তুলে নিয়ে বলে, ময়না, কবে আসবে তুমি আমার এ ঘরে? কবে এ ঘর আমাদের ঘর হবে? হারুনের হাতের ভেতর ময়নার হাত কাঁপছে, ঘামছে। এ কথা বলতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। হারুন উঠে দাঁড়িয়ে ওকে বুকে টেনে নিল। বলে, ময়না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তোমার বাবা আমাদের বাড়ি থেকে আসবার পর আমার ভাই হাশেম আমাকে সব কথা বলে। আমি কাউকে কিছু বলিনি। কোম্পানির কাছে বাড়ি চেয়েছি, ওরাই এটা ঠিক করে দিয়েছে। ভাড়া ওরাই দেয়।
আমি তারপর এক রাতও বাড়িতে থাকিনি। সেদিন আসিয়ার বিয়ের কথা ঠিক হতে হতে অনেক রাত হয়ে গেল। বড় ভাইয়ের সঙ্গে বাকি রাতটুকু কাটিয়ে এসেছি। তুমি ওর কাছ থেকে জেনে নিও। মা তোমাকে খুব ভালোবাসেন ময়না, সবসময় জিজ্ঞেস করেন আমি তোমার খবর রাখি কিনা। এবার মাকে বলেছি, মা বললেন তোর বাবার তখন মাথা ঠিক ছিল না, তুই বলে দেখ। ময়না রাজি হলে আমরা ওদের বাড়ি গিয়ে প্রস্তাব দিব। মাকে বলেছি ওর মতে দরকার হবে না, সে রাজি হলে আমরা নিজেরাই বিয়ে করে নেব। মা হাতটা চেপে ধরে বললেন, না বাবা, যেখানেই করিস আমাকে আর ময়নার মাকে ডাকিস, আমরাও মেয়ে মানুষের জাত, এটা ভুলিস না। ময়না ডুকরে কেঁদে উঠল। সত্যি হারুনের মা ওকে খুব ভালোবাসতেন, ডাকতেন পাগলি বলে। ময়না এবার বলল, হারুন তোমার এক দেহে এত গুণ জানতাম না। হারুন লাল হয়ে বলল, দেখো ময়না, স্বামীকে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়, নাম ধরে ডাকতে নেই। ও গো, হ্যাঁ গো বলতে হয়। ময়না বলল, ব্যাস মাত্র এই? না না, আরও আছে। রোজ সকালে স্বামীর পা ধুয়ে দেবে, এই লম্বা চুল দিয়ে পা মুছে দেবে। ব্যাস ব্যাস ব্যাস, আর না। সবশেষে শক্ত একটা লাঠি দিয়ে ওই পা দুটো ভেঙে দেবে। ছি ছি ছি, কি যে বলো। নাও এটুকু মুখে দাও। রাতের খাবার আজ আর রেস্তোরাঁয় নয়, হাকিম রান্না করে রেখে গেছে, ভাতটা আমি করে নেব, আর চাইলে তুমিও করতে পারো। হারুনের কাছে ঘনিষ্ঠ হয়ে ময়না বলে, আমার বড় ভয় করে হারুন। সবল হয়ে হারুন বলে, কিসে ভয় ময়না? আমার দিকে তাকাও, আমার এই বিশাল বুকের ভেতর থেকে কে তোমার কি ক্ষতি করবে? আমার উপর ভরসা করতে পারো না? পারা তো উচিত হারুন, তবুও কেন জানি না কিসে ভয় করে আমার। আমি জ্ঞান তো স্বইচ্ছায় কোনো পাপ কোনো অন্যায় করিনি, তবুও পর্বত প্রমাণ অপরাধের বোঝা মাথায় নিয়ে আজ 2 বছর পথ চলেছি। আমি বড় ক্লান্ত হারুন, একা একা আর পারছি না। শোনো, আগামী মাসে 17 তারিখে আসিয়ার বিয়ে ঠিক হয়েছে। তুমি যাবে না, কিন্তু খালাম্মা খালু সবাইকে আব্বা গিয়ে দাওয়াত করে আসবেন, এবং আমার বিশ্বাস তাদের অন্তরে যত ব্যথাই তারা পান না কেন, দাওয়াত তারা ঠিকই আসবেন। তারপর আম্মা আব্বাকে গিয়ে সব কথাবার্তা বলে আসবেন। ময়না হঠাৎ মুখ তুলে বলল, বিয়ে কিন্তু ঢাকায় হবে নিশ্চয়, বলে পাশের ঘরে চলে গেল হারুন। একটু পরে একটা শাড়ির বাক্স নিয়ে এলো, কমলা রঙের একটা দারুণ কাজ করা বেনারসি। ময়না, এই শাড়ি দিয়ে আমি আজ নতুন করে তোমার মুখ দেখলাম। ছি ছি, কি যে ছেলে মানুষে করো। লজ্জায় কুকড়ে গেল ময়না। হারুন উঠে এসে তার হাত ধরে বলল, প্লিজ ও ঘরে গিয়ে শাড়িটা পরে এসো। ওর কথা ফেলতে পারে না ময়না, শাড়িটা পরেই আসে। বাহ, চমৎকার। আমার রুচির প্রশংসা করলে না ময়না? রাজ্যের লজ্জা ওকে ঘিরে ধরেছে। ধূপ করে একটা সোফায় বসে পড়ল ময়না। হাত থেকে ছোট বাক্সটা বের করে একটা ছোট ডায়মন্ড আংটি ময়নার অনামিকায় পরিয়ে দিল হারুন। সহজাত রীতিতে ময়না নিচু হয়ে হারুনকে সালাম করতে গেলে বন্দী হলো তার হাতের ভেতর। হারুন অনুমতি নিয়ে তার চোখের উপর উষ্ণ ওষ্ঠ ছোঁয়ালো, তারপর যথাস্থানে। রাত 10টায় বাড়ি ফিরে এলো ময়না বেবি ট্যাক্সি করে। আজ হারুন তাদের প্রথম অভিসার লগ্নে আর কারো উপস্থিতি চায়নি। কি দ্রুত কেটে গেল মাসটা। আসিয়ার বিয়ে হয়ে গেল। ময়দানের বাড়িতে হারুনের বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। চোখের জলে সব ভুল বুঝাবুঝি দূর হয়ে গেল। বিয়ে হলো ঢাকায়। দু তরফের আত্মীয় বন্ধু সবাই এলেন, কয়েকজন তৎকালীন নেতৃস্থানীয় ব্যক্তিও উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জোহা সাহেবও ছিলেন। বলা বাহুল্য ময়না হোস্টেল ছেড়ে দিল। ওর সৌভাগ্যে সত্যি অনেকে ঈর্ষাকাতর হলো। 4 মাস পর হারুনকে কোম্পানি থেকে একটা ব্যবসায়িক ট্যুরে ইউরোপের কয়েকটা দেশে পাঠালো। ময়নাও 2 মাসের ছুটি নিয়ে মহানন্দে হারুনের সঙ্গী হলো। কত দেশ দেখলো, কত লোকের সঙ্গে পরিচয় হলো, কত শপিং করলো সবার জন্য। কিন্তু পথে চলতে চলতে হঠাৎ করে একটা মুখকে কেমন যেন পরিচিত মনে হয়। ময়না ভীত বিহ্বল হয়ে পড়ে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। হারুন লক্ষ্য করেছে, তবে এই নিয়ে ওকে কিছু বলেনি। ভাবে সময় মতো সব ঠিক হয়ে যাবে। ময়না ভাবে দেশে ফিরে গিয়ে এবার সে একটা সন্তান চাইবে হারুনের কাছে। এমনিতেই দেরি হয়ে গেছে, মানুষ করে রেখে যেতে হবে তো। 1975 সালের 15ই আগস্টের খবর ওদের কানে পৌঁছলো পরদিনই। দুজনেই ভীষণভাবে বিচলিত। ময়নার কান্না থামাতে পারে না হারুন। ও শুধু বলছে, বাবা তোমার জন্য সব দিলাম, তবুও তোমাকে রাখতে পারলাম না। হারুন, আমি ঢাকা যাব, বাড়ি যাব। শেষ পর্যন্ত ডাক্তার ডেকে ওকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হলো। না, পরদিন সকালে ওকে সুস্থ মনে হলো, তবে কিছুটা দুর্বল। হারুন তার নির্ধারিত কাজে বেরিয়ে গেল। ময়না সারাদিন বিশ্রামই নিল। সফর শেষ করে সেপ্টেম্বর দেশে ফিরে এলো ওরা। বাইরে খুব একটা পরিবর্তন চোখে পড়ল না, কিন্তু সর্বত্রই যেন একটা ভয়, একটা শঙ্কা। বঙ্গবন্ধুর কিছু ঘনিষ্ঠ সাথী কেউ স্বেচ্ছায়, কেউ বাধ্য হয়ে মুস্তাক মন্ত্রিসভায় যোগ দিলেন।
জেলে গেলেন তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, কামরুজ্জামান ও আরও বহু আওয়ামী লীগ নেতাকর্মী। ময়নাকে আবার পুরনো ভয় পেয়ে বসেছে। হারুন কার সঙ্গে পরামর্শ করবে বুঝে পায় না। সাইকিয়াট্রিক দেখানো দরকার, কিন্তু পুরনো গণ্ডির মাঝে ময়নাকে ফেলতে আর তার সাহস হয় না। আস্তে আস্তে ময়না স্বাভাবিক হলো। অফিসে যায় আসে, তবে বাইরে বিশেষ যেতে চায় না। একটা সুখবর অন্তঃসত্ত্বা হলো ময়না। সবাই খুশি, বাবা মা শ্বশুর শাশুড়ি। হারুন চায় মেয়ে হোক, আর ময়না অসম্ভব জোরে মাথা ঝাঁকিয়ে বলে, না ছেলে, আমি মেয়ে চাই না। অপ্রত্যাশিত না হলেও আরেকটা ধাক্কা এলো নভেম্বর। খালেদ মোশাররফ সহ আরো অনেক মুক্তিযোদ্ধা নিহত হলেন। পথে হঠাৎ করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শোনা গেল। হারুন বড় উদ্বিগ্ন হয়ে পড়ল ময়নার জন্য, কিন্তু না, এবার সে ভবিষ্যৎ মাতৃত্বের আনন্দেও কল্পনায় বিভোর। বাইরে হুজুগ, 4 নেতার মৃত্যু তাকে আঘাত করলো বলে মনে হয় না। শুধু মাঝে মাঝে বলতো, কি যে হবে কি যে হবে তাই ভাবি। সন্তান ভূমিষ্ঠ হলো, পুত্র সন্তান। হারুন নাম রাখলো গৌতম। ময়না হেসে সম্মতি দিল। অবশ্য দুতরফ থেকে ডজনখানেক নামকরণ হয়ে গেল। 3 মাসের ছুটি। ময়নার মা এসে সঙ্গে আছেন। শাশুড়ি মাঝে মাঝে আসেন, কিন্তু থাকতে পারেন না। হঠাৎ করে একদিন ময়না আবিষ্কার করলো, ইদানিং হারুনের মুখে যেন কিছু মলিন, দুশ্চিন্তাগ্রস্ত। জিজ্ঞেস করলে বলে, না না, ও কিছু না, তুমি আমাকে নিয়ে বেশি ভেবো না, একটু মনোযোগ দাও নিজের দিকে। কিন্তু ময়নার চোখ ফাঁকি দিতে পারে না। শেষ পর্যন্ত ময়নাকে বলে, কারা যেন টেলিফোনে প্রায় ওকে ভয় দেখায়। ময়নাকে নিয়ে যা তা কথা বলে, মুক্তিযোদ্ধার ওস্তাদি ওরা শেষ করে দিবে। ময়না উদ্বিগ্ন কণ্ঠে বলে, তুমি থানায় একটা ডায়েরি করে রাখো। অবশ্য সাহস থাকলে সামনে আসতো যত সব ভিতর দল। এ নিয়ে তুমি মন খারাপ করো না। কি করবে আমাদের? না ময়না, করতে ওরা সবই পারে। একাত্তরে দেখেছি না এদের চেহারা, এদের চরিত্র, তাই একবারে উপেক্ষিত করতে পারি না। তবে মনে হয় কিছুদিন ঘ্যান ঘ্যান করে নিজ থেকেই থেমে যাবে। ময়না ভাইয়াকে কথাটা বলে, ভাইয়াও নাকি ওরকম ফোন কল পাচ্ছে। বলল, আমি খুব একটা ভয় না পেলেও সাবধানে থাকি। চায়নার বিয়ে হয়ে গেলে আমি নিশ্চিন্ত। বিয়ে তো ঠিক হয়ে আছে। গৌতম মহারাজের আগমনের জন্য দিন দিন স্থির করতে একটু দেরি হয়ে গেল। এভাবেই দিন গড়িয়ে যায়। চায়নার বিয়ে হয়ে গেল। গৌতমের আকিকা হলো। ধুমধামের অভাব নেই। ফোন কল কমে এসেছে, হয়তোবা থেমে গেল, তবে প্রতিবারই কিন্তু একটা কণ্ঠ নয়, এক একবার এক একজন অথবা কণ্ঠ বিকৃত করে, তাও হারুন জানতে পারে না। আসিয়ার ভাসুর বিদেশ থাকেন, দেশে এসেছেন। সেই উপলক্ষে হারুনের আম্মা অনেক দাওয়াত করেছেন। হারুন আর ময়নার যাবার কথা, কিন্তু হঠাৎ গৌতমের শরীরটা খারাপ করায় ওরা যেতে পারল না। মা তো এ যজ্ঞের বাবুর্চি হবার জন্য আগে বেয়ানের কাছে চলে গেছেন। 10টার ভেতরেই হারুন চলে গেল। ময়নার মনটা খারাপ হয়ে গেল। এমনিতেই ওদের নারায়ণগঞ্জ যাওয়া হয়নি, তার উপর গৌতমটা কি বাঁধিয়ে বসলো। হতভাগা ছেলে আর অসুস্থ হবার সময় পেল না। বেলা 12:30টায় হঠাৎ ফোন এলো নারায়ণগঞ্জ থেকে। বড় ভাই ফোন করেছে, হারুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ওরা ওকে নিয়ে এক্ষুনি ঢাকা মেডিকেল কলেজে আসছে। ও যেন বাসায় থাকে। আর কিছু জিজ্ঞেস করবার সুযোগ ময়না পেল না। পাগলের মতো একবার জানালায় একবার দরজায় গিয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত হারুনের অফিসে ফোন করে খবর পেল হারুন অ্যাক্সিডেন্ট করেছে। ওকে ঢাকায় আনা হয়েছে মেডিকেল কলেজে। এক্ষুনি ময়নার কাছে গাড়ি যাচ্ছে। ময়না বুয়ার হাতে গৌতমকে বুঝিয়ে দিয়ে কোনো মতে শাড়ি জড়িয়ে তৈরি হতে অতি পরিচিত গাড়ির হর্ন তার কানে এলো। দৌড়ে গিয়ে গাড়িতে বসলো। কি হয়েছে ড্রাইভার সাহেব? ড্রাইভার কি উত্তর দিল বোঝা গেল না। মেডিকেল কলেজে ইমার্জেন্সির সামনে ভাইয়া ও অফিসের লোকজন দাঁড়ানো। ময়না ওদের সঙ্গে দৌড়ে ঢুকলো। রক্তভেজা বিছানায় শুয়ে আছে হারুন। হারুন নেই। বাসার সামনে কটা লোক কি নিয়ে যেন ঝগড়া হাতাহাতি করছিল। হারুন ওদের থামাতে গিয়েছিল। ও পাড়ার ছেলে নাম করা মুক্তিযোদ্ধা, সবাই ওকে মানে, আর হারুনও সেভাবে চলে। যারা কাছে ছিলেন তারা বলেছেন হঠাৎ কয়েকটা লোক ছুটে পালায়। পরে মনে হলো ঝগড়া ফ্যাসাদ সব বানানো। এতদিন প্রতিপক্ষের কাজ হাসিল হলো। ময়নার জ্ঞান ছিল না। ওকে বাসায় আনা হলো। মা, চায়না, ননদ, আসিয়া সবাই এসে পৌঁছেছে। তারপর কোথা দিয়ে কি হয়ে গেল ময়না জানে না। শুধু এটুকু উপলব্ধি করলো, তার ভাঙা কপাল এবার ভেঙে শতটুকরো হয়ে গেল, আর কোনোদিনও জোড়া লাগবে না। অফিসে খুবই ভালো ব্যবহার করলো। ময়নাকে একটা উপযুক্ত চাকরি দেওয়া হলো এবং বাড়িটা ওর নামে অ্যালটেড হলো। ময়না শুধু পুরনো অফিসকে জানালো, তার যদি ভালো না লাগে তাহলে কি ওরা আবার তাকে নেবেন? তারা শুধু আশ্বাস নয়, আশ্বস্ত করলেন ময়নাকে।
নতুন জায়গায় কাজে যোগ দিল ময়না। হারুন নেই তাও ভাবতে পারে না। ছোট গৌতমকে নিয়ে সব ভুলতে চায় ময়না। ভাবে আল্লাহকে আমার জন্য শুধু দুঃখই সঞ্চয় করে রেখেছিলেন। তাহলে খুনিকে সুখের মুখ কেন দেখালেন? কেন? দিন চলে যায়, ময়নাও যাচ্ছিল। হঠাৎ মনে হলো তার নতুন বস তার সুবিধা অসুবিধা সম্পর্কে একটু বেশি সচেতন হয়ে উঠেছে। ময়না দেখেও দেখে না, শুনেও শোনে না। কিন্তু এভাবে কতদিন চলে? 7 বছর হয়ে গেল হারুন চলে গেছে। গৌতম না এলেও তো বিষ খেয়ে সব যন্ত্রণার অবসান ঘটাতে পারত। এখন মাঝে মাঝে গৌতম সব অদ্ভুত প্রশ্ন করে। ওর বাবাকে কারা মেরেছে, কেন মেরেছে, কি করেছিল ওর বাবা? ময়না উত্তর দিতে পারে না। এর মধ্যে আব্বা মারা গেছেন, তাই মা বেশিরভাগ সময় ওর কাছে থাকেন। ভাবি বড় ভালো মেয়ে, সংসার ভালোবাসে, তাই মাকে আর ভাবতে হয় না। ময়না এখন মনে মনে গৌতমের ভবিষ্যৎ চিন্তা করে। ময়মনসিংহ ক্যাডেট স্কুলে একদিনও গেল। হ্যাঁ, 10 বছর বয়স হয়েছে, সুতরাং ও ছেলেকে আনতে পারে। পরীক্ষা দিতে হবে, গৌতম বাবার মতোই লেখাপড়ায় ভালো। পরীক্ষা দিল, খুব ভালো ফল করলো। একদম সুটকেস গুছাতে গিয়ে ময়না গৌতমকে ময়মনসিংহ রেখে এলো। তারপর বাসা খুঁজতে শুরু করলো ওর কলিগের সহায়তায়। এই বাড়ি পেয়ে কোম্পানির সাজানো বাড়ি ছেড়ে দিল। বস দুঃখ করলেন। অফিসে অনেকেই আছে যাদের বাড়ির একান্তই প্রয়োজন। তারপর 10 বছর পরে ওর পুরনো অফিসে ফিরে এলো। ময়না টাকা চায় না, চায় শান্তি। এই অফিস চাকুরি দিয়েছিল একজন দুস্থ বীরাঙ্গনাকে। আর ওখানে মিসেস হারুন ও রশিদ সে লেবাসও ছেড়ে এলো। ওর ঠিক এখন টাকার দরকার নেই। ও ছোট একটা ফ্ল্যাট কিনে ভাড়া দিয়েছে। ওই টাকা থেকে গৌতমের সব খরচ চালায়। আর ময়নার তো বলতে গেলে কোনো খরচই নেই। মা চলে গেছেন, শ্বশুর শাশুড়ি আগেই গেছেন। ছেলের শোক সহ্য করা ওদের পক্ষে সম্ভব হয়নি। আপা, আমি আবার রাজপথে এসে দাঁড়িয়েছি। আমি একজন বীরাঙ্গনা। যারা বারাঙ্গনা বানাতে চেয়েছিল তারা আমার স্বামীকে নিয়েছে, কিন্তু আমি বেঁচে আছি গৌতমের মা হয়ে। গৌতম হবে মুক্তিযোদ্ধার ছেলে, মুক্তিযোদ্ধা। বাবা দেশ স্বাধীন করে গেছে, গৌতম সে দেশের জঞ্জাল সরে সোনার বাংলা করবে। এই সন্তানকে গড়ে তোলায় আজ বীরাঙ্গনা ময়নার শপথ।